হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে রেলওয়ে 2025 এনটিপিসি এক্সামে যে তোমাদের সিরিজ চলছিল মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আজ তার কিন্তু দ্বিতীয় ক্লাস। অলরেডি কিন্তু ক্লাস 1 দেওয়া আছে, যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্টে দেখে নেবে, কারণ এখান থেকে কিন্তু তোমাদের বলবো যে 100% কিন্তু এক্সামে কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে। এবং কিভাবে তোমরা কোন টেকনিক ইউজ করবে যাতে করে এক্সামে না যে 4টে অপশন থাকে, কিভাবে অপশনের সাহায্যে দেখে তাড়াতাড়ি 2-3 সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করতে হয়, তার টেকনিকও তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। এই কারণে পুরোটা ক্লাস সবাই মনোযোগ সহকারে দেখবে এবং সাথে সাথে তোমরাও কিন্তু খাতা পেনে করতে থাকবে। ক্লিয়ার? তা চলো এবার দেখে নেবো আমরা যে প্রথম প্রশ্ন আমাদের 1 নম্বর। দেখো, এই প্রশ্নটি আমাদের আগের দিন ক্লাসের প্রশ্ন ছিল, বাট আগের দিন ভুলবশত বাই মিস্টেক কোশ্চেনটাকে একটু ভুল হয়েছিল, তা আজ তোমাদেরকে কারেকশন করে দেওয়া হচ্ছে। দেখো, বলেছে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি খুঁজুন যাকে এত এত দিয়ে ভাগ করলে ক্রমশ এত এত ভাগশেষ আমাদের থাকে। আরে এই টাইপের প্রশ্ন বলবো যে 100% কিন্তু রেলওয়ে এক্সাম তোমাদের যে সামনে যে এনটিপিসি এক্সাম আছে এবং যারা গ্রুপ ডি এক্সামে বসবে ওই এক্সামে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু 100% বলবো থাকবেই থাকবে। তো কিভাবে তোমরা এক্সামে তাড়াতাড়ি সলভ করবে যাতে করে তোমাদের 2-3 সেকেন্ড টাইম লাগে, বেশি যেন টাইম না লাগে, হ্যাঁ তাই নয় কি? দেখো, তাহলে বলেছে কি আমাদের যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আমাদের বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে যাকে 6 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 2 থাকবে, 20 দিয়ে করলে আমাদের রিমাইন্ডার 16 থাকবে, এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। তাহলে তোমরা সবার প্রথমে কি করবে যে 6 থেকে 2, হ্যাঁ 20 থেকে 16 এদের মধ্যে ডিফারেন্সটা কত, কি বললাম, এদের মধ্যে ডিফারেন্সটা কত, ওই ডিফারেন্সটা তোমরা আগে বের করবে। তা আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে ডিফারেন্স কত হচ্ছে, সবার মধ্যে 4 করে। আরে এদের মধ্যে ডিফারেন্স একজনের মধ্যে যা থাকবে না, প্রত্যেকের মধ্যে কিন্তু ডিফারেন্স সেম থাকে। তুমি যে কোনো পরীক্ষার প্রশ্ন তুলে দেখো যে এই প্যাটার্নের প্রশ্ন একজনের মধ্যে যা ডিফারেন্স থাকবে সবার মধ্যে কিন্তু তাই থাকবে। ক্লিয়ার? দেখো, আজ পুরো জল ভাত বানিয়ে দেবো, কিন্তু তোমাদেরকে বোঝাবো আমি ধীরে ধীরে, বাট এক্সামে তোমরা 2 সেকেন্ডের মধ্যে উইথাউট পেন পেপার ছাড়া ইউই সলভ করে আসবে, একটু চ্যালেঞ্জ সহকারে বলবো আমি। হ্যাঁ দেখো, তাহলে এখানে ডিফারেন্স কত পেয়েছি আমরা, সবার মধ্যে থেকে বলবে 4 করে পেয়েছি। ওই ডিফারেন্স কি করবে, সবার যে 4টে অপশন দেখতে পাচ্ছ এখানে, এই 4টে অপশনের সাথে কি করবে, যোগ করতে হবে। কি বললাম আমি, যোগ করবে। তাহলে যোগ করার পর 4টে অপশনের সাথে, প্রত্যেকটা অপশনের সাথে কি করব আমরা 4 যোগ করব। যোগ করার পর দেখবো যে কোন যে আমাদের যোগ করার পর যে সংখ্যাটা আমাদের আসবে ওই সংখ্যাটা কিন্তু আমাদের 6 দিয়ে, 20 দিয়ে, 33 দিয়ে এবং 66 দিয়ে পুরোপুরি রূপে কিন্তু ভাগ যাবে। বোঝা গেছে কি বললাম? তাহলে তোমাদেরকে কিন্তু এর আগেও একটি ক্লাসে বলা হয়েছিল যে কিছু মিসাইল নাম্বার তোমাদেরকে বলেছিলাম আমি, যে কি কি মিসাইল নাম্বার বলেছিলাম। দেখো, এমএস বলে লিখে দিচ্ছি আমি মিসাইল নাম্বার কি কি, যে 3, 9, 4, 8, 10, 25, 7 আর 11, এই কটা সংখ্যাকে তোমাদেরকে বলেছিলাম যে মাইন্ডে ভালো করে রেখে দেবে, কারণ এই কটার সংখ্যা দিয়ে কিন্তু তোমাদের এক্সামে প্রশ্ন 100% বলবো থাকবেই থাকবে। তোমাকে সঠিক ইউজ করা জানতে হবে যে কোথায় তোমরা কিভাবে এই মিসাইল টিপসগুলো ইউজ করে অঙ্ক 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সলভ করবে। এই কারণে বলবো প্লেলিস্টে যাও, দেখো মিসাইল ট্রিক্স বলে অলরেডি কিন্তু ক্লাস দেওয়া আছে, যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু দেখে নেবে। তাহলে তোমরা সবাই বলো, বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার মানে এখানে আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আসবে। এখানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা আসবে, এই যে 4 যোগ করার পর, ধরো 4 যোগ করার পর এখানে 4 যোগ কত আসছে, দেখো এখানে আসবে আমাদের 9900 আসবে। ধরো এই যে সংখ্যাটা এসছে, এই যে সংখ্যাটা এসছে 9900, এই সংখ্যাটা কিন্তু আমাদের 6 দিয়ে, 20 দিয়ে, 33 দিয়ে এবং 66 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে তোমাকে এবার তোমরা নিজেরা সবাই বলো তো, এই যে সংখ্যাটা এসছে এই সংখ্যাটা যদি আমাদের 33 দিয়ে ভাগ যায়, তাহলে 33-এর মধ্যে আমাদের এই মিসাইল নাম্বার 11 রয়েছে কিনা, তার মানে 11 দিয়ে ভাগ যেতে হবে, কারণ 33 দিয়ে ভাগ গেলে 11 দিয়েও ভাগ যেতে হবে, তাই নয় কি? তাহলে আমরা কি করব, এই যে যোগফল যে কটা আমাদের পাবো, দেখবো এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা আমাদের 11 দিয়ে ভাগ যাবে, আর যেটা 11 দিয়ে ভাগ যাবে সেটাই কিন্তু তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। এখন প্রশ্ন অনেকের আসতে পারে যে স্যার আমরা 11টাই কেন নেব, আমরা 3ও নিতে পারি। অবশ্যই নিতে পারো, কেন নয়, তুমি 3 দিয়েও চেক করতে পারো। দেখো 3 দিয়ে চেক করে দেখা গেলো তোমার দুটো অপশন আসছে, যে দুটো অপশন 3 দিয়ে ভাগ যাচ্ছে, বাকিগুলো যাচ্ছে না। বোঝা গেছে? এই করে চেক করতে হবে, এই কারণে পুরোটা ডিটেলসে কিন্তু তোমাদের করে দেওয়া আছে। ক্লাস দেখো, অবশ্যই বলবো প্লেলিস্টে কিন্তু দেখে নেবে। হ্যাঁ,
তাহলে এখানে দেখো আমাদের যে আমরা 33-এর মধ্যে আমাদের 11 রয়েছে, আর 11 দিয়ে আমাদের কোনটা ডিভাইড যাচ্ছে দেখো তো, অপশন ডিটাই আমরা দেখো এর সাথে 4 যোগ করে যে সংখ্যাটা পেয়েছে এখানে 9900, এটা কিন্তু আমাদের 11 দিয়ে পুরোপুরি রূপে ভাগ যাবে। একে তুমি 11 দিয়ে ভাগ করো, দেখো পুরোপুরি রূপে ভাগ চলে যাচ্ছে, তাহলে কিন্তু ডি কিন্তু আমাদের কারেক্ট আনসার চলে আসবে। তোমরা যদি চাও পরের অপশনটাকে চেক করে নিতে পারো। দেখো এখন দেখো 4 4 যোগ করলে চলে আসবে কত আমাদের 8, তারপর এখানে 0, তারপরে 99। দেখো এই যে সংখ্যাটা আমাদের এসে, এই সংখ্যাটা কি 11 দিয়ে ভাগ যাবে? কি করে প্রমাণ করবে? যারা নতুন ভিউয়ার্স দেখছো, দেখো 11 রুলস কি এরকম এক ঘর অন্তর অন্তর যোগ করে বিয়োগ করবে। যে 9 এর সাথে 0 যোগ করলে আমাদের 9 আসবে, 9 আর 8 যোগ করলে আমাদের 17 হবে। ব্যাস এইবার এই দুটো সংখ্যাকে সবসময়ের জন্য মাইনাস করবে। মাইনাস করে তোমাকে 0 আসতে হবে, 0 আসতে হবে, আর না হলে 11-র মাল্টিপ্লাই আসতে হবে। বাট আমাদের তো এখানে 17 থেকে 9 বাদ দিয়ে আমাদের তো 0 তো আসবে না। তা 0 যদি না আসে, তা কিংবা 11-র মাল্টিপ্লাইও দেখো আসবে না, তাহলে 0 আসবে না, 11-র মাল্টিপ্লাইও আসবে না, তার মানে কিন্তু এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে না। আর এটা যদি 11 দিয়ে ভাগ না যায়, তাহলে এটা কি করে আমাদের কারেক্ট আনসার হয়? বোঝা গেছে কি বললাম? তাহলে আমরা অপশন সি কেও কিন্তু ক্যান্সেল আউট করে দেবো। এইভাবে অপশন তোমাদেরকে ধরে ধরে চেক করতে হবে। বোঝা গেছে? আর যদি তুমি পুরোটা বুঝে যাও যে আমি এই মিসাইল নাম্বারটা মানে এই নাম্বারটা এখানে ইউজ করব, একবারে যাতে আমাদের একবারে কারেক্ট আনসার বেরিয়ে যায়, এই কারণে তোমাদের বলবো ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। চলো দেখো, আমরা সেম প্যাটার্নের আরো একটি প্রশ্ন দেখব। হ্যাঁ, কারণ এক্সাম বাবার রেলওয়ে এক্সামে বিভিন্ন রকম প্যাটার্নের প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে। দেখো এই যে প্রশ্নটা বলেছে, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে এত এত দ্বারা বিভাজিত করলে প্রত্যেক ক্ষেত্রে 8 ভাগশেষ থাকবে। দেখো আগের প্রশ্নটা কিন্তু আমাদের ক্রমাগত ভাগশেষ বলেছিল, ভালো করে ফলো করো। আজ এই টাইপের প্রশ্ন ভালো করে ফলো করো, লাইফ টাইম এই টাইপের প্রশ্ন তোমাদের আর ভুল হবে না, ভুল হতে পারে না কখনোই। দেখো এখানে বলেছে যে এত এত দিয়ে ভাগ করলে এত এত ক্রমাগত ভাগশেষ থাকবে, তাই নয় কি? তাহলে এক্ষেত্রে আমরা ডিফারেন্সটা কি করেছিলাম? অপশনের সাথে যোগ করেছিলাম। ভালো করে মনে রাখবে, কিন্তু দরকার বলে খাতায় লিখে রাখো। যখন এরকম ক্রমাগত ভাগশেষ বলবে তখন ডিফারেন্সটা কি করব? অপশনের সাথে যোগ করব। আর যখন এরকম সিঙ্গেল একটা ভাগশেষ বলে দেবে, কি বললাম? সিঙ্গেল যখন এরকম একটা ভাগশেষ বলে দেবে, সেই ভাগশেষটা কি করবে? প্রত্যেকটা অপশন থেকে মাইনাস করবে, প্রত্যেকটা অপশন থেকে কি করবে? মাইনাস করবে। তাহলে দেখো এর থেকে 8 তুমি বাদ দিয়ে দাও, তাহলে চলে আসবে কত? বলবে 532। তাহলে এখান থেকেও 8 মাইনাস করে দাও, তাহলে চলে আসবে কত আমাদের এখানে? বলবে 548। তাহলে এভাবে প্রত্যেকটা অপশনের থেকে না তোমাকে কি করতে হবে? 8 মাইনাস করে দিতে হবে। হ্যাঁ, সবার থেকে 8 মাইনাস করে দাও। এই নাও, মাইনাস করে দিলাম। মাইনাস করার পর কি করবে? এই যে সংখ্যাগুলো আসলো, এই সংখ্যাগুলো কিন্তু আমাদের 15, 12, 20, 54 এই চারটে অপশনের মধ্যে একটা কিন্তু সবকটা দিয়ে ভাগ যাবে। তাহলে এবার কিন্তু আমরা এই যে মিসাইল নাম্বার তোমাদের বললাম, এখানে কিন্তু এবার আমরা এই মিসাইল নাম্বার 3টাকে ইউজ করে দেখি। কেন ইউজ করব? কারণ দেখো আমাদের এই মিসাইল নাম্বারটা, এই যে দেখো 12-র মধ্যে কিন্তু আমাদের 3 রয়েছে। কিংবা তোমরা বলতে পারো যে স্যার আমি 9 ইউজ করব, কারণ 9 তো আমাদের 54-র মধ্যে রয়েছে, 6 9 54 হয়। অবশ্যই দেখো সব থেকে বেশি এই 3 আর এই 9, এই দুজনের মাথায় স্টার মার্ক দিয়ে দাও, কারণ এই দুটো আমাদের মিসাইল নাম্বারে কিন্তু সব থেকে বেশি কাজে লাগে। হ্যাঁ, তাহলে এখানে দেখো যদি তুমি এখানে 3 চেক করো, যে স্যার আমি 3 দিয়ে এখানে অপশন চেক করব, তাহলে 3-এর নিয়ম কি? যে জানো প্রত্যেকটা ইউনিট ডিজিট সংখ্যার যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, তাই নয় কি? দেখো 5 আর 3 এসছে কত আমাদের? 8, 8 আর 2 10, বলো 10 কে কি 3 দিয়ে ভাগ যায়? বলবে না, তাহলে এই অপশনকে ক্যান্সেল আউট করে দাও। হ্যাঁ, তাহলে এটা দেখো 5 আর 4 9, 9 কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু 8 কে 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটাকেও ক্যান্সেল আউট করে দাও। 4 আর 2 6, 6 কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 5 কে যাচ্ছে না, তাহলে এটাকেও ক্যান্সেল আউট করে দাও। 5 আর 4 9, 9 কে দেখো 3 দিয়ে ভাগ, দেখো 9 কে 3 দিয়েও ভাগ যাচ্ছে, আবার এটাকে 9 দিয়েও ভাগ যাচ্ছে, তাই নয় কি? তাহলে তোমাদের অপশন ডি কিন্তু কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? এবার মজা আসলো যে এই টাইপের প্রশ্ন থাকলে আমরা কি করব। জাস্ট একটি কথা তোমরা মাইন্ডে রাখবে, যে যদি সিঙ্গেল ভাগশেষ বলে দেয় তাহলে ওটা কি করবে? অপশনে প্রত্যেকটা থেকে মাইনাস করে দেবে। আর যখন এরকম ক্রমাগত ভাগশেষ বলবে যে এত 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 ভাগশেষ থাকবে, তখন সেক্ষেত্রে যে ডিফারেন্সটা পাবে ওই ডিফারেন্সটা চারটে অপশনের সাথে যোগ করবে। আর এই মিসাইল নাম্বারগুলো কিভাবে প্রয়োগ করবে,
যে একবারে আমরা কোন মিসাইলটা ইউজ করব যাতে করে আমাদের উত্তরটা কুইক চলে আসে। এই কারণে বলবো অবশ্যই কিন্তু সবাই প্লেলিস্টে কিন্তু ক্লাসটা অবশ্যই দেখে নেবে যে মিসাইল ট্রিক্সের ইউজ কিভাবে করতে হয়। বোঝা গেছে? দেখো যদি তোমাদের ট্রিক্সটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলো না, যাতে সবাই এই ধরনের শানদার ট্রিক্স শিখে নিতে পারে। বোঝা গেছে? তাহলে চলো এবার দেখো এই প্রশ্নটি বলেছে যদি এক্স সমান এত এবং ওয়াই সমান এত হয় তাহলে বলেছে এর মান কত। এনটিপিসির জন্য টপ লেভেলের প্রশ্ন ত্রিকোণমিতি থেকে। দেখো তাহলে এখানে বলেছে আমাদের এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, হ্যাঁ, মানে এ বাই এক্স এর মানটা বের করে। দেখো তাহলে এখান থেকে কি আমি এটা লিখতে পারি না যে এ বাই এক্স ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা। দেখো তো কোনাকাটি যদি ক্রস গুণ করো না তাহলে আবার দেখো এটা চলে আসবে। তাহলে সেম এখানে লেখো যে ওয়াই বাই বি ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা, 1 বাই ট্যান থিটা, হ্যাঁ 1 বাই ট্যান থিটা। আচ্ছা তোমরা বলো তো যে ট্যান থিটা ইকুয়াল টু কি হয়? বলবে ট্যান থিটা ইকুয়াল টু হয় আমাদের কি সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। তাহলে না আমরা এখানে ট্যান থিটাকে চেঞ্জ করে দিই। ট্যান থিটাকে কি করব আমরা, যে এখানে লিখি 1, ট্যান থিটা মানে কি আমাদের সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। তাহলে এবার এখান থেকে কি চলে আসছে 1 ইন্টু কস থিটা চলে যাচ্ছে আমাদের ওপরে, আর সাইন থিটা চলে আসছে কোথায় আমাদের নিচে। তাহলে কি চলে আসলো আমাদের যে কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। তাহলে এখানে বি বাই ওয়াই এর মানটা আমরা কি পেয়ে গেছি, কস থিটা বাই সাইন থিটা। তোমরা ডাইরেক্ট একবারে কিন্তু এখানেই করতে পারো যে ট্যান থিটা মানে আমাদের কি হয় সাইন থিটা বাই কস থিটা হয়। তাহলে কস থিটা উপরে চলে যাবে, সাইন থিটা নিচে চলে আসবে। তাহলে বি বাই ওয়াই মানে কি পেয়ে যাবো আমরা, বি বাই ওয়াই মানে পেয়ে যাবো কস থিটা বাই সাইন থিটা। ক্লিয়ার? এইটুক তো তোমরা মুখে মুখে সলভ করতে পারবে আশা করি। তাহলে এখানে আমরা দেখো এ বাই এক্স এর মান পেয়ে গেছি, এইখানে বি বাই ওয়াই এর মান পেয়ে গেছি, ব্যাস এখানে মানটা বসিয়ে দাও। বলো এখানে দেখো আমাদের এ বাই এক্স স্কোয়ার রয়েছে না, তাহলে আমরা কি করবো এখানে এরও স্কোয়ার দিয়ে দেবো, যে 1 বাই সাইন স্কোয়ার থিটা করে দেবো, কারণ দেখো এখানে স্কোয়ার রয়েছে, তাহলে আমরাও কি করলাম এর স্কোয়ার করে দিলাম, হ্যাঁ, মাইনাস মাইনাস এখানে কি রয়েছে বি বাই ওয়াই স্কোয়ার রয়েছে না, তাহলে এটাকে দেখো তোমাদের বলেছে এটাকে পুরোটা ব্র্যাকেট দিয়ে একবারে বাইরে স্কোয়ার করে দাও, তাহলে এবার বি বাই ওয়াই হয়ে যাবে। তাহলে বি বাই ওয়াই এর মানটা কত পাবো আমি, কস থিটা বাই সাইন থিটা। এবার এখানে যদি স্কোয়ার রয়েছে তাহলে কি করবে এখানে সবার মাথায় স্কোয়ার করে দাও, এই নাও, তাহলে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। বুঝতে পেরেছো? সবার মাথায় স্কোয়ার করে দিলাম, যেহেতু এখানে আমাদের দুজনের মাথায় স্কোয়ার রয়েছে, হ্যাঁ। তাহলে এবার বলো এখানে যে সাইন থিটা সাইন স্কোয়ার থিটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে থাকবে কত আমাদের 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা বাই নিচে রয়েছে কি আমাদের সাইন স্কোয়ার থিটা। তাহলে বলবে সাইন স্কোয়ার থিটা ক্যান্সেল আউট হয়ে গেলে থাকছে কত আমাদের 1, ব্যাস তাহলে 1 চলে আসবে তোমাদের কারেক্ট আনসার, যেটা অপশন ডি তে রয়েছে, দেখো, হ্যাঁ অপশন ডি তে। আর এই যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা, এগুলো কি করে আসে তোমাদের কিন্তু অলরেডি ত্রিকোণমিতির অনেকগুলি ক্লাস করে কিন্তু বোঝানো হয়েছে, যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু দেখে নেবে। ক্লিয়ার হয়েছে? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নি। দেখো যারা এনটিপিসি এক্সামে বসবে, এনটিপিসি এক্সামে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন এক্সামে তোমরা 100% পাবে। এই কারণে বলবো পুরোটা ক্লাস কিন্তু সবাই মনোযোগ সহকারে দেখবে এবং যতটা পারবে তোমাদের প্রিয় পরিবার এই ব্যয়কে ক্রান্তিকারীর মতো বিস্তারিত কিন্তু করতে ভুলো না, হ্যাঁ। চলো দেখো তাহলে 4 নম্বর প্রশ্ন দেখো কি করবে। দেখো এটাও কিন্তু এনটিপিসির প্রশ্ন, যে আগামী এক্সামে কোন কোন প্যাটার্নের প্রশ্ন আসতে পারে সমস্ত রকম প্যাটার্নের প্রশ্ন তোমাদের মাঝে নিয়ে আসা হয়েছে, যাতে করে তোমরা রিল্যাক্সে এক্সাম হলে বসে প্রশ্ন সলভ করে আসতে পারো। বোঝা গেছে? তাহলে দেখো এই টাইপের প্রশ্ন আমরা কিভাবে কত তাড়াতাড়ি সলভ করতে পারি, সঠিক টেকনিকটা কি আছে, তাই নয় কি? বলেছে যে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সবার প্রথমে তোমরা কি করবে, এই যে তোমাদের বিন্দুগুলো রয়েছে না, এদের 3টে রয়েছে এখানে, এই 3টের মধ্যে যে কোনো একটাকে কি করবে জিরো বানিয়ে নেবে। কি বললাম ভালো করে মন দিয়ে শুনবে এবং খাতায় কিন্তু তোমরা লিখে রাখবে। বোঝা গেছে কি বলেছি? তাহলে কি করব, 3টের মধ্যে থেকে যে কোনো একটাকে তোমরা জিরো বানিয়ে নেবে। তাহলে আমরা দেখো যদি প্রথমটাকে যদি জিরো বানিয়ে নিই তাহলে এখানে কি করবো আমি -1 লিখবো, আর পেছনে তো অলরেডি জিরোই রয়েছে। তাহলে দেখো এখানে যদি -1 করি তাহলে +1 -1 তো জিরো হয়ে যাবে, তাহলে এটা আমাদের 0,0 চলে আসবে, 0,0। তাহলে এখানে -1 লেখা মানে এখানেও তুমি -1 করে দাও, তাহলে কত চলে আসছে এখানে বলবে -1 -1 -2,0, হ্যাঁ।
আর এখানে চলে আসবে কত আমাদের -1, তাহলে -1, ব্যাস এইটুকু সামান্য কাজ করবে। তোমরা যে কোনো একটাকে জিরো বানাবে, আমি প্রথমটা বানিয়েছি জিরো, এমন নয় যে প্রথমটাকেই বানাতে হবে, তোমরা এটাকেও জিরো বানাতে পারো, এটাকেও জিরো বানাতে পারো, যে কোনো একটাকে জিরো বানিয়ে দিবে, ব্যাস বোঝা গেছে? এটাই হলো লজিক বা ট্রিক্স। হ্যাঁ, তাহলে এবার কি হবে, এ তো জিরো হয়ে গেছে, মানে আমাদের ক্যান্সেল আউট, একে ধরার নেই, আমার একে ধরার কোনো প্রয়োজন নেই। আমরা কি করবো এবারে, দুটোকে নিয়ে কাজ করব। তাহলে কি কাজ করবে, কি কাজ করবে, দেখো কতটা ইজি লাগে। যে তোমরা কি করবে, এরকম দূর দূর সংখ্যাগুলোকে গুণ করবে। দেখো সবচেয়ে দূর দূর সংখ্যা কোনটা হচ্ছে, এটা থেকে এটা, তাই নয় কি? তাহলে বলো এবারে, তাহলে দূর দূর সংখ্যা এইভাবে গুণ করো, আর এইভাবে ক্লোজ ক্লোজ সংখ্যাকে গুণ করো, ব্যাস আর কোনো কাজ নেই। সিম্পল কাজ, পুরো বাচ্চাদের মতো একদম, যে দূর দূর সংখ্যা গুণ করবো আর ক্লোজ ক্লোজ সংখ্যা গুণ করবো। তাহলে বলো দূরের সাথে দূরের গুণ করলে কত হবে, -2 এর সাথে আমি যদি 1 কে গুণ করে দিই তাহলে কত চলে আসবে, বলবে আমাদের -2 চলে আসবে, -2 চলে আসবে, তাই নয় কি? তাহলে আবার বলো জিরোর সাথে যদি আমি -1 কে গুণ করে দিই তাহলে কত চলে আসবে, আমাদের 0 চলে আসবে। তাহলে এখানে 0 লেখো, 0 লিখে দিলাম। এবার কি করবে, এই যে দুটো সংখ্যা পেয়েছো, তাহলে কি হলো, এরকম কোনাগাটি দূর দূর গুণ করে, দূর দূর আর ক্লোজ ক্লোজ সংখ্যা গুণ করে যে দুটো সংখ্যা পাবে, এই দুটো সংখ্যাকে সব সময়ের জন্য কি করবে, মাইনাস করে অর্ধেক করে দেবে, মাইনাস করে অর্ধেক করে দেবে, মানে হাফ ইন্টু, ব্যাস এই দুটো সংখ্যার গুণফল, ব্যাস আর কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়। এই নাও, বোঝা গেছে কি বলেছি? তাহলে গুণ করার পর যে দুটো সংখ্যা এসছে আমাদের, ওদেরকে কি করব আমরা, সবসময় মাইনাস করে অর্ধেক করব। যখনই এই প্যাটার্নের প্রশ্ন যাই আসুক না কেন, সেম লজিক সেম ট্রিক্স অ্যাপ্লাই করবে। তাহলে এখানে বলো আমাদের আসবে কত, -2 বাই চলে আসবে কত, 2। তাহলে এখানে দেখো মাইনাস যদি আসে, মাইনাস দিয়ে যদি আসে, তোমরা কি করবে, এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে যখন মাইনাস দিয়ে আসবে, মাইনাসটাকে কিন্তু তোমরা নেবে না, পজিটিভে আনবে। তাহলে পজিটিভ কোথায় হচ্ছে আমাদের, দেখো 1 বর্গ একক রয়েছে আমাদের অপশন সি তে, বোঝা গেছে? তাহলে অপশন সি কিন্তু কারেক্ট আনসার আসবে। যদি মাইনাস দিয়ে আসে, মাইনাসটাকে ধরবে না, তোমরা সবসময় পজিটিভে নেবে। ক্লিয়ার সবার এটা? তো চলো এবার নেক্সট প্রশ্ন দেখে নিই। চলো দেখো এই প্রশ্ন কি বলেছে, বলেছে পি কিউ হলো একটি বৃত্তের ব্যাস যার কেন্দ্র হচ্ছে ও। জিওমেট্রি থেকে সান্দার প্রশ্ন। হ্যাঁ, বলছে পি কিউ হলো একটি বৃত্তের ব্যাস যার কেন্দ্র বলে দিয়েছে ও। তাহলে আমরা কি করব, পি আর কিউ একটি বৃত্ত অঙ্কন করব। হ্যাঁ, পি কিউ হলো একটি বৃত্তের ব্যাস, তার মানে এই নাও, এটাকে এখানে আমি পি দিই, এটাকে আমি কিউ দিই, ব্যাস এটা বৃত্তের ব্যাস হয়ে গেছে। বলেছে যার কেন্দ্র ও, তার মানে এটা হচ্ছে আমাদের ও, তার মানে দেখো পি ও কিউ হচ্ছে কি আমাদের বৃত্তের ব্যাস, পি ও কিউ হচ্ছে কি বৃত্তের ব্যাস। বলেছে যদি আর বিন্দুটি সেই বৃত্তের উপরে অবস্থিত থাকে, তাহলে চলো আমরা এখানে আর বসিয়ে দিই, এই নাও আর। বলছে এবার আর পিও, অ্যাঙ্গেল আর পিও এর মান 39 ডিগ্রি। আচ্ছা, অ্যাঙ্গেল আর পিও মানে এখান থেকে এই যে এই কোণটার মান তোমাকে বলে দিয়েছে কত, 39 ডিগ্রি, 39 ডিগ্রি, 39 ডিগ্রি। তা বলেছে তাহলে আর কিউপি মানে আর কিউপি এই কোণটার মান তোমাকে কত বের করতে বলেছে, এই কোণটার মানটা কত। তাহলে দেখো তোমরা যে পি ও কিউ যদি আমাদের বৃত্তের ব্যাস হয়, তাহলে বলো যে অর্ধবৃত্তের ওপর আমাদের এই যে কোণ ত্রিভুজটা অঙ্কন হয়েছে, এটা সমকোণী ত্রিভুজ অঙ্কন হয়েছে, তাহলে এই কোণটা আমাদের কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি হবে আমাদের, 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, আর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, বলবে যে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল আর প্লাস অ্যাঙ্গেল কিউ, এই তিনটি কোণের সমষ্টি কত হয় আমাদের, 180 ডিগ্রি হয়। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সবসময় কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখানে পি কোণের মান তুমি পেয়ে গেছো কত, 39 ডিগ্রি। আর কোণের মান কত, আর কোণের মান তো 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল কিউটা পাওনি, ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এবারে এই দুটো যোগ করে দাও, চলে আসছে কত আমাদের, 129 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু কত আসবে, 180 থেকে 129 বাদ দিয়ে দেবো, তাহলে চলে আসবে কত আমাদের, 51 ডিগ্রি। তার মানে এই কোণটা কত চলে আসছে আমাদের, 51, মানে 51 ডিগ্রি চলে আসবে। এবার দেখো তিনটি কোণকে যোগ করে দাও, তুমি আবার 180 ডিগ্রি পেয়ে যাবে। বোঝা গেছে কি বললাম? চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখো। সান্দার প্রশ্ন বলবো যে রেলওয়ে এক্সামের জন্য এইটার প্রশ্ন। চলো যারা এনটিপিসি এক্সাম বলছো তারা এই প্রশ্নটাকে অনলি 2 সেকেন্ডের মধ্যে সলভ করে দেখাও দেখি।
তবে বোঝা যাবে যে তোমাদের সঠিক প্রিপারেশন একদম প্রস্তুত আছে। চলো সলভ করে দেখি 2 সেকেন্ডের মধ্যে। দেখো কি বলেছে, বলেছে 25টি পর্যবেক্ষণের গড় 36 যদি এর প্রথম 13টি পর্যবেক্ষণের গড় 32 হয় এবং শেষ 13টি পর্যবেক্ষণের গড় 40 হয় তাহলে 13তম পর্যবেক্ষণটা কত হবে। শানদার প্রশ্ন, টপ কোয়ালিটির প্রশ্ন, এবং একটি কিন্তু থাকবেই, দেখবা গড় চ্যাপ্টার থাকে এই টাইপের প্রশ্ন। তাহলে সবার প্রথমে তোমরা কোন টেকনিক ইউজ করবে, তাই নয় কি? সবাই ম্যাক্সিমাম কি করে বলতো, যে 25টার গড় বলেছে এত, ব্যাস চলো এর সাথে আগে 25কে গুণ করে দিই, তাহলে টোটাল সংখ্যা পেয়ে যাবো। 13টার গড় এত, চলো এর সাথে গুণ করে দাও, এর সাথে 40 গুণ করে দাও, মানে গুণ করে পুরো ছেড়ছানি করা হতো। বাবা অত টাইম নেই, কারণ সিলেকশনের জন্য আমরা এসেছি, আমাদের সিলেকশন দরকার একটা। তাহলে এই কারণে আমাদের স্মার্টনেস জানতে হবে যে আমরা সঠিক টেকনিকে কিভাবে ইউজ করবো, তাই তো? দেখো তাহলে বলেছে এখানে জন্য তোমাদের সুবিধার্থে না আমি একটু লিখে নিই, যাতে তোমাদের সবাই প্রপারলি বুঝতে পারো এবং ইন ফিউচার যে কোনো এক্সামে আসুক আরামসে সলভ করতে পারো। হ্যাঁ, 25টি সংখ্যার গড় বলে দিয়েছে 36, লিখে নিলাম। 13টার বলেছে কত, আমাদের বলে দিয়েছে 13টার বলে দিয়েছে 32, ব্যাস এখানে 32 লিখি। বলেছে শেষ 13টি, হ্যাঁ আরে শেষ 13টি গড় কত বলেছে আমাদের 40, ব্যাস 40 লিখো। এইটুক কাজ তো তোমরা পারবে। তাহলে এবার দেখো এখানে আমাদের সংখ্যা বলে দিয়েছে কটা, বলবে 25টা, বাট আমাদের এখানে সংখ্যা চলে এসছে কটা, বলবে 13 আর 13 26টা। হ্যাঁ, ভালো করে মন দিয়ে শোনো, আজ দেখে নাও এই টাইপের প্রশ্ন আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলবো তোমরা 2 সেকেন্ডে এক্সাম হলে সলভ করবে, বুঝেছো? তাহলে এখানে আমাদের 25টা সংখ্যা রয়েছে, এখানে আমাদের 26টা চলে এসছে, তাহলে কোথায় বেশি আছে, এখানে। তাহলে যেখানে বেশি থাকবে না তোমরা তার কাজটা আগে করবে, যদি এখানে বেশি থাকে তাহলে এর কাজ আগে, যদি এখানে বেশি থাকে তাহলে এর কাজ আগে। স্যার কি কাজটা করবো, করবে কি, যে এদের মধ্যে ইউনিট ডিজিটটা জাস্ট গুণ করবে আর কিচ্ছু নয়। তাহলে 3-এর সাথে 2-কে গুণ করো, 3 2 6, ব্যাস এবার প্লাস সিম্বল দাও। এবার 3-এর সাথে 0 গুণ করো, কত চলে আসবে 0, ব্যাস। হ্যাঁ, এবার মাইনাস দাও, দিয়ে 5-এর সাথে এবার 6 গুণ করো, 5 6 30, 30-এর একক সংখ্যা 0, শুধু ইউনিট ডিজিট নিয়ে কাজ করো, ব্যাস আরামসে খেলা করো, 0 বসিয়ে দাও। তাহলে এখানে তোমার চলে আসছে কত, ক্যালকুলেশন করলে চলে আসবে কত তোমাদের 6। তার মানে তোমার যে উত্তরটা হবে না প্রভু, তার সবার ইউনিট ডিজিট কত থাকতে হবে, 6 থাকতে হবে। এবার অপশন দেখো যে কার অপশনের শেষে ইউনিট ডিজিট 6 আছে, 6 নেই, 6 রয়েছে, ব্যাস তাহলে এটাই কারেক্ট আনসার। আর দেখার তো টাইমই নেই, চলো অনেকগুলোকে ক্যান্সেল আউট করে দাও। মজা আসলো এবার। চলো একটি প্যারা সা কমেন্ট, লাইক এবং শেয়ার করে দেবে অবশ্যই, যাতে সবাই এই ধরনের ট্রিক্স দেখে শিখে নিতে পারে। এবং এক্সাম হলে কিভাবে তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে হয় না, সমস্ত টেকনিক তোমাদের কিন্তু আজ শেখানো হবে। এই কারণে বলবো পুরোটা মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের কেমন লাগলো তার ওপিনিয়ন কিন্তু অবশ্যই দেবে। 7 নম্বর দেখো কি বলেছে, বলেছে একজন ব্যাটসম্যান শেষ 10টি ইনিংসে স্কোর দেওয়া হয়েছে, বেশ ভালো কথা। বলেছে এই ইনিংসে ব্যাটসম্যানের মধ্যমা স্কোর নির্ণয় করো, মানে মধ্যমা নির্ণয় করতে বলেছে। আর মধ্যমা কিভাবে নির্ণয় করতে হয় এর ফুল একটি ক্লাস কিন্তু দেওয়া আছে, একটি নাই দেখো 2-3টে ক্লাস দেওয়া আছে, অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে। মধ্যমা যখন বের করতে বলবে, দেখে নাও যারা নিউ ভিউয়ার্স আজ প্রথম দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। হ্যাঁ, দেখো মধ্যমা যখন বের করতে বলবে তখন কি করবে, তোমাদের যে সংখ্যাগুলো দেবে না, এই যে সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলোকে কি করবে, হয় বড় থেকে ছোট হিসেবে সাজাবে, আর না হলে ছোট থেকে বড় হিসেবে সাজাবে, যে কোনো একটা তোমার মন মর্জি, হয় ছোট থেকে বড় হিসেবে সাজাও আর না হলে বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে দাও। বোঝা গেছে? তা চলো আমি ছোট থেকে না বড় হিসেবে সাজাই। তাই বলো সব থেকে ছোট সংখ্যা কত আছে, বলবে 6, তারপরে তারপরে রয়েছে আমাদের 8, ব্যাস এইভাবে লেখো। হ্যাঁ, তারপরে ছোট কত রয়েছে আমাদের, ছোট সংখ্যা রয়েছে আমাদের 27, ব্যাস 27 লেখো। 27-এর পরে কত রয়েছে আমাদের 50, 50 লেখো। 50-এর পরে 63, 63-র পরে 63-র পরে আমাদের কত রয়েছে 65, 65 লিখবো। 65-র পরে কত রয়েছে আমাদের 81, 81, 81-র পরে কত রয়েছে 122, 122, 122-এর পরে লিখবো আমরা 165, 165-র পরে লিখবো আমরা 180। দেখো তো একটু কাউন্টিং করে যে সবকটা সংখ্যা আমাদের লেখা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10টা। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10টা। বোঝা গেছে? 10টা হয়ে গেছে। এবার দেখো এবার কি করবে, যে 10টা যদি সংখ্যা থাকে আমাদের কি বের করতে বলেছে, মধ্যমা। মধ্যমা মানে দেখো নামে বলেছে কি মিডিল, মাঝখানে। তাহলে এই 10টা সংখ্যার মাঝখানে আমি আসবো। তা 10টা যদি মাঝখানে আসি তাহলে কি করবো আমি, দেখো এখানে 10টা সংখ্যা আছে, তার মানে আমার যদি ওদিক থেকে 5টা বাদ দিই আর এদিক থেকে যদি আমি 5টা বাদ দিয়ে দিই তাহলে তো মিডিলে কিছু থাকবে না, কিন্তু আমার তো মিডিল তো বের করতে হবে।
তো কি করবে, তাহলে কি করবে যে এদিক থেকে চারটে সংখ্যা নাও, এই নাও 1 2 3 4, এদিক থেকে চারটে নাও 1 2 3 4, এই নাও চারটে নাও। তাহলে এই চারটে চারটে সংখ্যাকে কি করো তোমরা ক্যান্সেল আউট করে দাও। তাহলে এবার এই যে মিডিলে যে দুটো সংখ্যা থাকলো না, এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, ব্যাস গড় পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে গড় কত পাবো? 5 আর 3 8, 6 6 12, ব্যাস 2। তাহলে চলে আসবে কত আমাদের? 6 2 12, 4 2 8, মানে 64। তাহলে 64 দেখো কোথায় রয়েছে তোমাদের? অপশন ডি। আর এটাও কিন্তু তোমাদের দেখো এনটিপিসি স্টেজ 2 এর রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবেই থাকবে। হয় মধ্যমা বের করতে বলতে পারে, কিংবা বহুলক, কিংবা রেঞ্জ, তাই নাকি ভ্যারিয়েন্স, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, এই টাইপের প্রশ্ন থাকবে। আর ফুল ক্লাস দেওয়া আছে, একদম মজাদার ক্লাস। দেখো 8 নম্বর প্রশ্ন বলেছে পি কিউ এর তুলনায় 50% বেশি সময় নেয়। আচ্ছা তোমরা বলো যে পি আর কিউ, পি কিউর থেকে 50% বেশি, 50% বেশি। আচ্ছা কিউ যদি আমাদের 100 হয় তাহলে পি কত হবে আমাদের? 150। এদেরকে ক্যালকুলেশন করে দাও, একবারে 50 দিয়ে 3 50 2, ব্যাস। তাহলে এটা কি পেয়ে গেছি আমরা? বলবে টাইমের রেশিও পেয়ে গেছি। আর টাইম এন্ড ওয়ার্কের প্রশ্ন, টাইমের রেশিও যা হবে, যদি টাইমের রেশিওকে রিভার্স করে দাও তাহলে চলে আসে কি এফিসিয়েন্সির রেশিও কত চলে আসবে? 2:3, মানে এরকম উল্টে যাবে। বোঝা গেছে? তাহলে আমরা এবার কি পেয়ে গেছি? ক্ষমতার রেশিও পেয়ে গেছি। আর ক্ষমতা যদি আমরা পেয়ে যাই, আমরা কি জানি যে ওয়ার্ক ইকুয়াল টু কি হয়? ম্যানের সাথে ডে কে গুণ করলে কি পেয়ে যাই আমরা? ওয়ার্ক পেয়ে যাই। ম্যান বলতে যার ক্ষমতা রয়েছে, যে ক্ষমতা দিয়ে কাজ করতে পারবে। হ্যাঁ, তাহলে ক্ষমতার সাথে যদি আমি ডে কে গুণ করি তাহলে কি পেয়ে যাব? ওয়ার্ক। তাহলে এখানে টোটাল ক্ষমতা কত দুজনার? বলবে 3 আর 2 5 হচ্ছে টোটাল ক্ষমতা। তা 5 টোটাল ক্ষমতা দিয়ে বলেছে দুজনা কাজটা কত দিনে শেষ করছে? বলেছে যে 18 দিনে দুজনা শেষ করবে। তাহলে দুজনার ক্ষমতার সাথে দুজনার টাইম গুণ, তাহলে কি পেয়ে যাবো? টোটাল ওয়ার্ক। এবার এই টোটাল ওয়ার্কটা বলেছে কিউ একা করবে, কিউ একা করবে। তোমরা বলো টোটাল ওয়ার্ক পেয়ে গেছো। টোটাল ওয়ার্ককে যদি কিউর ক্ষমতা দিয়ে ভাগ করি তাহলে টাইম পেয়ে যাব না? বলবে অবশ্যই। তাহলে কিউর ক্ষমতা কত? বলবে কিউর ক্ষমতা তো 3, ব্যাস একে 3 দিয়ে ভাগ করে দাও। এই নাও 3 6 18 আর 5 6 30, তার মানে 30 দিন লাগছে কার? কিউর। ব্যাস 30 দিন কোথায় আছে দেখো? অপশন এ। ব্যাস অপশন এ তোমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, আরে প্রশ্ন সলভ করবে এক্সামে, মজা আসা চাই, যাতে করে এইসব টাইপের প্রশ্ন তোমরা এক্সামে দেখা মাত্রই উইদিন 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে না ইউই সলভ করে আসবে। ম্যাথ নাকি তোমাদের কঠিন লাগে? চলো প্রতিদিন তোমাদের ক্লাস আসবে, এই কারণে বলবো যে সবাই মনোযোগ সহকারে দেখবে এবং যতটা পারবে ক্রান্তিকারীর মতো বিস্তারিত করবে। তোমাদের প্রিয় পরিবার এফবিআই সবসময় তোমাদের সাথে আছে এবং যে সমস্ত প্রশ্ন তোমাদের এক্সামে আসতে পারে সমস্ত রকম প্রশ্ন কিন্তু তোমাদের মাঝে নিয়ে চলে আসা হবে। দেখো 9 নম্বর প্রশ্ন বলেছে যে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। আরে এই টাইপের প্রশ্ন যারা সম্প্রতি বলবো যে তুমি এএলপি বলো, টেকনিশিয়ান গ্রেড 3 বলো, সমস্ত এক্সামে অর্থাৎ রেলওয়ে সম্প্রতি যে সমস্ত এক্সাম কমপ্লিট হয়ে গেছে এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু একটি কিন্তু প্রত্যেকটা শিফটে কিন্তু এসছেই, তাই নয় কি? তো কিভাবে সলভ করবে? কিচ্ছু করবে না। যখন এই প্যাটার্নের প্রশ্ন থাকবে তোমরা কি করবে? ওই সেম দূর দূর সংখ্যা গুণ আর ক্লোজ ক্লোজ গুণ, ব্যাস আর কিছু নয়। মানে এরকম ক্লোজ ক্লোজ গুণ করবে আর দূর দূর গুণ করবে, ব্যাস। তাহলে বলো এক্স এস গুণ করলে চলে আসবে কি আমাদের এক্স স্কোয়ার, আর এখানে 48 গুণ চলে আসবে কত? 75। সিম্পল লজিক একদম, আরামসে সলভ করো। এবারে স্কোয়ার যদি এপাশে চলে যায় তাহলে কি হবে? বলবে স্যার রুট ওভার হয়ে যাবে, ব্যাস তাহলে রুট ওভার দিয়ে দাও। স্কোয়ারকে ওপাশে চলে দিয়ে দিলাম, রুট ওভার হয়ে গেল। তাহলে এবার দেখো 48কে ভাঙো, যে 3 গুণ 16 48 হয়, আর এখানে 3 গুণ 25 আমাদের 75 হয়। তাহলে দুটো 3-এর জন্য বর্গমূলের বেলায় একটা 3 হয়, 16-র বর্গমূল তো 4 হয়, 25-এর বর্গমূল তো 5 হয়। এবার গুণ করো 3 4 12, 5 12 60, ব্যাস এক্স এর মান 60 পেয়ে গেছো। 60 দেখো অপশন এতে রয়েছে। মজা আসলো? হ্যাঁ, আরামসে সলভ করো না, মজা আসা চাই। দেখো এবার এই প্রশ্নটি কি বলেছে, দেখো সমস্ত লেভেলের প্রশ্ন তোমাদের মাঝে নিয়ে আসা হয়েছে এবং কিভাবে সলভ করবে তার বেস্ট টেকনিক দেওয়া হচ্ছে। বলেছে একটি ট্রেন একই গতিতে 400 কিমি দূরত্ব অতিক্রম করে। যদি গতিবেগ 10 কিমি পার ঘন্টা বেশি হতো তাহলে একই যাত্রায় 2 ঘন্টার সময় কম লাগতো। তো ট্রেনের গতিবেগ বের করতে বলেছে।
টেনের গতিবেগ বের করতে হচ্ছে। আর তোমাদেরকে দেখো টাইম অ্যান্ড স্পিডের যখন ফুল ক্লাস চ্যাপ্টার ওয়াইজ করানো হয়েছে, যারা দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, তখন কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যে ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়, আমাদের স্পিড ইনটু টাইম হয়। আবার এখান থেকে তোমরা স্পিডও বের করতে পারো, যে কিভাবে বের করবে, টাইমকে ধাক্কা দিয়ে ডি এর নিচে দিয়ে দাও, মানে ডিস্টেন্স বাই টাইম, তাই নয় কি? আবার যদি টাইমে তুমি এখান থেকে বের করতে পারবে, যে কি করবে, স্পিডকে ডিস্টেন্সের নিচে দিয়ে দাও, এই নাও টাইম ইকুয়াল টু কি হবে, ডিস্টেন্স বাই স্পিড। ব্যাস, এই তিনটেকে মাইন্ডে রাখলেই, তিনটের মধ্যে তুমি যে কোনো একটাকে রাখলেই কাজ চলে যাবে, বাট তিনটেকে যদি দেখে দাও তারা একটু তাড়াতাড়ি হবে ফার্স্ট। হ্যাঁ, তাহলে দেখো কি বলেছে, আমাদের 2 ঘন্টা সময় কম লাগতো, তার মানে আগে একটা সময় লাগতো আর এখন একটা সময় লাগছে, তোমার দুটো সময়ের ডিফারেন্স হচ্ছে আমাদের কি 2 ঘন্টা। তাহলে আমরাও তাই করি না, যে আমার টোটাল ডিস্টেন্স তো আমরা জানি 400 কিমি, টোটাল ডিস্টেন্স 400 কিমি, পরে আবার সেম 400 কিমি লিখে নাও, কারণ দেখো বলেছি না টেনের গতিবেগ বলেছে বের করতে। তাহলে দেখো তো এটা কি ডিস্টেন্স, তার ডিস্টেন্সকে যদি আমি গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, টাইম পাবো, কারণ আমাকে এখানে একটা টাইম থাকতে হবে, এখানে একটা টাইম থাকতে হবে, আর দুটো টাইমের মধ্যে আমাদের ডিফারেন্স কত বলেছে, 2 ঘন্টা। ব্যাস 2 ঘন্টা দিয়ে দেবো আমরা। তাহলে প্রথমে যদি গতিবেগ আমি x ধরি, পরে কি বলেছে, গতিবেগ 10 বাড়াতে বলেছে, তাহলে এখানে কত হচ্ছে আমাদের, ব্যাস এই নাও x প্লাস 10 হবে। দেখো তো ডিস্টেন্স বাই গতিবেগ টাইম হয়, ডিস্টেন্স বাই গতিবেগ টাইম হয়, দুটো টাইমের মধ্যে গ্যাপ কত, 2 ঘন্টা। ব্যাস, এবার অপশনের সাহায্যে খেলো, যে এবার আমি অপশন দেখবো যে কোন অপশনটা এখানে এক্স এর জায়গায় বসাবো, যদি এদের মধ্যে ক্যালকুলেশন করে আমার কত আসতে হবে, 2 আসতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এবার বলো আমরা এখানে কত ধরবো এক্স এর মানটা। আশা করি সবাই এবার এই যে অপশনগুলো রয়েছে না, অপশনগুলো দেখেই সলভ করতে পারবে, যে আমাদের এখানে এক্স এর মান যাই হোক না কেন একে ফুলফিল কাটাকুটি যেতে হবে, ক্যালকুলেশন যেতে হবে, জানি। আর যদি আমরা এখানে 45 লিখি, 400 কে 45 দিয়ে ডিভাইড ফুলফিল যাবে না, তাহলে এখানে 40 লেখো, 40 যদি আমি এক্স এর মান যদি 40 ধরি, তাহলে 40 কি যাবে, বলবে হ্যাঁ অবশ্যই 10 বার যাবে। তাহলে এখানে যদি এক্স এর মান 40 হয়, তাহলে 40 আর 10 50, 50 চলে আসবে কত আমাদের, 8 বার চলে আসবে, পাতাটা 40 মানে 400। তাহলে দেখো তো 10 থেকে 8 বাদ দিলে 2 পেয়ে যাচ্ছ। বোঝা গেছে কি বললাম? এইভাবে না অপশনের সাহায্যে খেলো, তাহলে অপশন বি কিন্তু আমাদের দেখো কারেক্ট আনসার চলে আসলো। সব দেখো সুইট ভেরিফাই হয়ে গেছে আমাদের এখানে। ক্লিয়ার? চলো দেখো, যত হার্ড প্রশ্ন হোক না কেন সেই প্রশ্ন সলভ করার মজাটাই ঠিক আলাদা, একদম ইজিলি সলভ করা যায়, তাই নয় কি? দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, যে একটি গাড়ি 45 কিমি পার ঘন্টা গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং একই পথ ধরে 36 কিমি পার ঘন্টা বেগে শুরুর স্থানে ফিরে আসে। দেখো যদি দেখো যে কোনোকে তুমি একটা এখান থেকে যাত্রা স্টার্ট করেছো, ভালো করে ফলো করবে, এখান থেকে যাত্রা স্টার্ট করে এখানে এসছো, এসে আবার তুমি আবার পুনরায় সেই যাত্রায় ফিরে চলে এসছো, মানে একটি গতিবেগ নিয়ে গিয়েছো, আবার একটি গতিবেগ নিয়ে সেই জায়গায় ফিরে এসছো, তখন সেক্ষেত্রে যে গড় মানে অ্যাভারেজ স্পিড যেটা হবে, সেক্ষেত্রে তোমরা কি করবে, এই ফর্মুলা ইউজ করবে, যে 2 × xy বাই x প্লাস ওয়াই। বোঝা গেছে কি বললাম? কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু জাস্ট দু রকমই কিন্তু এক্সামে আসে, একটা তো কি একটা স্পিড, একটা হচ্ছে এই প্রশ্ন, আর একটা হচ্ছে কি যে একটা লং ডিস্টেন্স রয়েছে, যে কিছুটা গতিবেগে যাবে, পরে একটু গতিবেগ বাড়াবে, আরেকটু যাবে, আরেকটু গতিবেগ যাবে, বাড়াবে, আরেকটু যাবে। বোঝা গেছে তো? গড় গতিবেগ বের করো। তা সমস্ত রকম না প্রশ্ন সলভ করে দেওয়া আছে অলরেডি টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের মধ্যে, যাবে প্লে লিস্টে, ওখান থেকে দেখে নেবে। তাহলে এখানে ফর্মুলা পেয়ে গেছে এটা, তাহলে 2 লেখো, x বলতে যাওয়াটা কত 45, ব্যাস 45 বসাও, y বলতে ফিরে আসাটা কত 36, ব্যাস 36 বসাও। এবার নিচে x প্লাস ওয়াই, তার মানে 45 প্লাস 36, তাহলে 45 আর 36 এর যোগফল করে দেবো, এবার কত চলে আসবে, 40, 70, 80, 81। এবার 9 দিয়ে কাটো, 9 9 81, 9 দিয়ে কাটলে 4, 9 দিয়ে কেটে দাও 5, ব্যাস 4 5 20, 20 দ্বিগুণে চলে আসে কত আমাদের 40, তার মানে 40 তোমার কারেক্ট আনসার, যেটা অপশন সি তে রয়েছে। বোঝা গেছে? দেখেছো এই ট্রিক্সটা যদি তুমি জানো, তোমার এই টাইপের প্রশ্ন সলভ করাটা কতটা ইজিলি হয়ে যায়। হ্যাঁ, দেখো এটা কি বলেছে, বলেছে এক্স এবং ওয়াই এর গড় বলেছে 40। আচ্ছা দুটো না, দুটো সংখ্যা, ধরো এক্স একটা সংখ্যা, ধরো ওয়াই একটা সংখ্যা, দুজনার গড় যদি 40 হয়, তাহলে টোটাল কত হবে বলো দেখি? বলবে স্যার 800, কারণ দুজনের 40 400 400 করে, সরি 40 বলছি কেন, 400 400 করে। তাহলে গড় যদি 400 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই দুজনে মিলে টোটাল কত হবে? বলবে 400 সাথে 2 গুণ করে দেবো, তাহলে আমরা 800 পেয়ে যাবো, তাই নয় কি? এবার বলেছে এক্স আর ওয়াই এর মধ্যে অনুপাতটাও বলে দিয়েছে, রেশিও 3:7, তার মানে
তার মানে প্রথমটা যদি আমাদের 3x হয়, পরেরটাকে তুমি 7x ধরে নাও, 7x করে দাও। তাহলে এই দুটো সংখ্যার যোগফল তোমাকে বলে দিয়েছে কত? 800। বোঝা গেছে কি বললাম? দুটি সংখ্যা যোগফল দিয়ে দিয়েছে, দুটো সংখ্যার রেশিও দিয়ে দিয়েছে, তাই দুটো সংখ্যার রেশিওর যোগফল মানেই তো আমাদের 800। তাহলে এখানে কত চলে আসছে আমাদের? বলবে 10x সমান সমান হচ্ছে আমাদের 800। তাহলে 0 0 কাটো, তাহলে x সমান সমান চলে আসছে কত আমাদের? 80। x সমান সমান 80। বলেছে যে y মাইনাস x এর মান, হ্যাঁ y মাইনাস x এর মান। তাহলে বলো y মাইনাস x এর মান, যে এখানে এটা তো আমাদের কি y, এটা কি আমাদের x, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? মাইনাস বের করতে বলেছে, মানে ডিফারেন্স। তাহলে এদের মধ্যে ডিফারেন্স তো আমাদের 4x হবে, তাই না কি? 4x, আর x এর মান কত? 80, x এর মান 80। ব্যাস, তাহলে এখানে x এর জায়গায় 80 বসিয়ে দাও। তাহলে 80 এর সাথে 4 গুণ করে দাও, 4 8 32, মানে 320। ব্যাস, 320 কোথায় আছে দেখো? অপশন সি, মানে অপশন সি তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে কি বললাম? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নাও এবার। এই নাও 13 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। দেখো এবার কি বলেছে, বলেছে 4 বছর আগে রাম ও শ্যামের বয়সের অনুপাত ছিল 13:9। হ্যাঁ, বলেছে আজ থেকে 8 বছর পর তাদের বয়সের অনুপাত হবে এত, তাদের বর্তমান বয়সের পার্থক্য নির্ণয় করো। শানদার প্রশ্ন। আর এই যে এস প্রবলেম সংক্রান্ত প্রশ্ন না, অনলি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সলভ করা যায়। অলরেডি দেখো ক্লাস দেওয়া আছে, কিন্তু সবাই দেখে নেবে। দেখো তো এই প্রশ্ন কিভাবে সলভ করবে। আমাদের প্রথমে কি বলেছে, যে 4 বছর আগে আমাদের রেশিও ছিল কার? রাম আর শ্যামের বয়সের রেশিও ছিল 13:9। তার মানে 13:9 ছিল রেশিও। এটা লিখে নাও, এটা ছিল কবে? বলবে 4 বছর আগে ছিল। তাহলে এখানে লিখে দিই আমি 4 বছর আগে। হ্যাঁ, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় যে এই রেশিওটা হচ্ছে 4 বছর আগের রেশিও। তাহলে এবার বলেছে যে আজ থেকে 8 বছর পর রেশিও কত হবে? 4:3। 8 বছর পর, 8 বছর পর কত হবে আমাদের? 4:3 হবে। তা তোমরা কি করবে, এবারে এই যে দুটো রেশিও পেয়ে গেছো না, এদের রেশিওকে কি করবে? এবার ইকুয়াল বানিয়ে নেবে। যদি ইকুয়াল থাকে এক্সামে তাহলে তো ভালো কথা, তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি ইকুয়াল না থাকে তোমাকে ইকুয়াল করে নিতে হবে। ইকুয়াল কিভাবে করবে? দেখো এদের মধ্যে ডিফারেন্স কত? বলবে স্যার 1। এদের মধ্যে ডিফারেন্স কত? বলবে স্যার এদের মধ্যে ডিফারেন্স আমাদের 4। তাহলে বলো রেশিও তাহলে কি আমাদের সমান আছে? সমান নেই, কারণ আমাদের দুজনের মধ্যে ডিফারেন্সটাকে সমান থাকতে, যদি দুজনের মধ্যে ডিফারেন্স সমান থাকে তাহলে ভাববে রেশিওটা সমান রয়েছে। তাহলে এখানে কি করবো আমরা? সমান করবো কি করে? এদের এই ডিফারেন্সটা কি করবে? এদের সাথে গুণ করে দেবো, আর এদের যে এক ডিফারেন্স এটা এর সাথে গুণ করে দেবো। ব্যাস, এইটুকু কাজ করবে। হ্যাঁ, তাহলে ওপরে একের সাথে গুণ করলে 13:9 আসবে, 4-এর সাথে গুণ করে দাও, 4 4 16 আর 3 4 12। ব্যাস, এবার দেখো দুজনের মধ্যে রেশিও ডিফারেন্স কি আছে? আমাদের সমান আছে। বোঝা গেছে? তাহলে এই যে ডিফারেন্স, এটা আমাদের কি বলে দিয়েছে? এটা ছিল 4 বছর আগে, এটা হচ্ছে কি 8 বছর পরে। তাহলে তোমরা বলো তো 4 বছর আগের থেকে যদি আমি 8 বছর পরে যাই, মানে 4 মাইনাস থেকে যদি 8 প্লাসে যাই, তাহলে বলো তো কত টাকা তোমাকে ফোনে রিচার্জ করতে হবে? যদি আগেকার দিনের কথা ভাবো, যে তোমার ফোনে 4 টাকার নেগেটিভ আছে, তুমি 8 টাকা পজিটিভে যাবে, তার মানে 12 টাকা রিচার্জ করতে হবে, তাই নয় কি? তাহলে এখানে এদের মধ্যে আমাদের ডিফারেন্স কত হয়েছে? 12 হয়েছে। ব্যাস, তাহলে এই যে 12, তার মানে এই 12 কি করবে? এদের মধ্যে গ্যাপ বের করো। এদের মধ্যে গ্যাপ কত হচ্ছে? বলবে যে 12 থেকে 9 বাদ দেবো 3, আর এই 3 মানেই হচ্ছে তোমার ওই 12, মানে এই যে 4 বছর আগের আর 8 বছর টোটাল কত হচ্ছে? 12 বছর। মানে এদের ডিফারেন্স যেটা বেরোবে 3 সমান সমান হচ্ছে কি আমাদের 12। তাহলে 1 সমান সমান কত চলে আসবে? 4। তাহলে 1 এর মান যদি 4 হয়, বলেছে কি তাদের বর্তমান বয়সের পার্থক্য নির্ণয় করতে। আরে বর্তমান বয়স কত? এখানে 13:9। এদের মধ্যে পার্থক্য কত? বলবে 4। তাহলে 1 এর মান কত পেয়েছে? ওখানে 4। 1 এর মান যদি এখানে 4 হয়, তাহলে 4 এর মান কত হবে? বলবে 4 এর সাথে 4 গুণ করবো, 4 4 16। ব্যাস, আরামসে সলভ হয়ে গেল। অপশন ডি, 16 বছর। বোঝা গেছে কি বললাম? দেখেছো, যদি কনসেপ্ট প্রপারলি শিখে নাও না, এই টাইপের প্রশ্ন জলভাত লাগবে তোমাদের কাছে। তোমরা মুখে মুখেও দেখো কিন্তু সলভ করতে পারতে, তাই নয় কি? আরামসে সলভ করতে পারতে, যে এদের মধ্যে আমি সমান করে নেবো রেশিওটাকে। ব্যাস, তাহলে এবার এখানে এদের মধ্যে গ্যাপ বের করব। এই গ্যাপ মানে হচ্ছে যেটা আমাদের বলে দেবে এখানে এই যে ডিস্টেন্সটা, এটা। ব্যাস, আর কিছু নয়। আরামসে এই লজিকে তোমরা প্রচুর অঙ্ক করতে পারবে। এই লজিকে প্রচুর অঙ্ক আছে। চলো তাহলে পরবর্তী প্রশ্ন যাওয়া যাক। দেখো বলেছে কত বছরে আমাদের এত টাকা চক্রবৃদ্ধি সুদে বার্ষিক 15% হারে এত টাকা হবে। দেখো চক্রবৃদ্ধি সুদ থেকে তোমাদেরকে বারবার বলেছি যে যখনই তোমাদেরকে টাইম আর আর রেশিও, হ্যাঁ, এই দুটো মান তোমাদেরকে বের করতে দেবে, তোমরা কি করবে? জাস্ট একটি লজিক অ্যাপ্লাই করবে। কি বলবে? স্যার পি ইকুয়াল টু এ, আমরা ব্যাস এই ফর্মুলা, স্যার এইটুক ফর্মুলা, অঙ্ক মিলে যাবে। হ্যাঁ, 100% মিলে যাবে। হ্যাঁ,
যে তাহলে এখানে পি ইজ ইকুয়াল টু এ, পি বলতে আমাদের আসল টাকা কত রয়েছে আমাদের, বলবে 1600, ব্যাস 1600 বসিয়ে দাও। এ বলতে অ্যামাউন্ট, অ্যামাউন্ট কত, বলবে 2116, ব্যাস। এবার এই যে দুটো সংখ্যা তোমরা পেয়েছো মানে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট, এদেরকে তোমরা কি করবে, এমন ভাবে কাটাকুটি করবে যেন হয় স্কোয়ারে, নাহলে কিউবে, নাহলে পাওয়ার 4-এ, এভাবে কিন্তু আসবেই আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, আমরা ডাইরেক্টই দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 1600 মানে হচ্ছে আমাদের কি 40-এর বর্গ হয়, 40-এর বর্গ হবে। আর 2116 কার বর্গ হয়, বলবে 46। দেখো বর্গ কিন্তু সবারই মাইন্ডে ফার্স্ট আসা চাই। আর কিভাবে বর্গ বের করতে হয় এরও ক্লাস দেওয়া আছে, মানে ফুল ক্লাস দেওয়া আছে। যারা নিউ ভিউয়ার্স আছে বলবো অবশ্যই প্লেলিস্টে প্রত্যেকটা ক্লাস না ধরে ধরে দেখে নেবে। হ্যাঁ, তাহলে এবার এই যে পাওয়ারের যে সংখ্যাটা পাবে ওটাই হচ্ছে টাইম। তাহলে বলো কত পেয়েছো এখানে, 2। তার মানে 2 হবে তোমাদের, 2 বছর হবে তোমাদের কারেক্ট আনসার, ব্যাস। হ্যাঁ, মজা আসলো বলো। এবার দেখো এই প্রশ্নটি কি বলেছে, বলেছে বার্ষিক 5% হারে 2 বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য বলে দিয়েছে তোমাদের এত টাকা। কত পার্সেন্ট হারে বলেছে, 5%। তাহলে তোমরা সবার প্রথমে কি করবে, যখন 2 বছরের হারে তোমাদের বলে দেবে তখন কি করবে, যে পার্সেন্টেজটা দিবে তার ফ্র্যাকশন করবে। তার 5% যদি ফ্র্যাকশন করো কত চলে আসবে, বলবে 1/20 চলে আসবে, 1/20। তা যদি দেখো যে তোমাদের এখানে উপরে 1 চলে এসছে, তার মানে 20 টাকায় ভাবে এই 1 টাকা তোমার কি হয়েছে, সুদ হয়েছে। এবার টাইম কত দিয়েছে, 2 বছর, ব্যাস ওটা কি করে মাথায় দিয়ে দাও, এরকম পাওয়ারে দিয়ে দাও। তাহলে 1-এর বর্গ তো একই হবে, 20-এর বর্গ 400 চলে আসবে। বোঝা গেছে কি বললাম? তাহলে সুদ কত পেয়েছো এখানে, বলবে 1 টাকা, কিন্তু সুদ তো 1 টাকা নয়, সুদ তোমাকে কত বলেছে, বলবে 16.32 বলেছে। তাহলে 1-এর মান কত, 16.32, তাহলে 400-র মান কত হবে, তাহলে এর সাথে 16.32 কে গুণ করে দাও, ব্যাস চলে আসবে 6528 টাকা তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? এবার বলো তো যে এই টাইপের প্রশ্ন কতটা ইজিলি সলভ করা যায়। খুব বেশি যদি টাইম লাগে 4 থেকে 5 সেকেন্ড টাইম তোমাদের লাগবে কিনা, এর বেশি কি টাইম লাগবে? যে আমাদের পার্সেন্টেজ যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি 1/1 দিয়ে এসছে, যদি 1 দিয়ে আসে তার মানে 1টা কি করবে, সুদ হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, তাহলে কি হচ্ছে এখানে টাইম 2 বছর বলেছে, 2 দিয়ে দিলাম, তাহলে 400 চলে আসবে 20-এর বর্গ করলে। তার মানে দেখো 400 টাকা এখানে সুদ পেয়ে গেছে কত, 1 টাকা। তাহলে বলছে 1 টাকা সুদ নয়, মানে 1 টাকা যেটা সুদ পাচ্ছ, এটা সুদ বলতে কি সুদ, এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ আর এসআই সুদের মধ্যে ডিফারেন্স। যে একটা আসবে মানে 1/x আসতে হবে কিন্তু এই ফ্র্যাকশন করে, তাহলে এই 1টা হবে কি আমাদের সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স পেয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার কি ডাউট ক্লিয়ার হলো? যে যেটা পাবো আমরা সেটা হচ্ছে কি আমাদের সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স। তখনই কিন্তু এটা ইউজ করবে যখন তোমাদের টাইম 2 বছর বলে দেবে এবং এখানে 1/x আসতে হবে। ক্লিয়ার? এবার চলো তাহলে পরবর্তী প্রশ্নে নাও। দেখো কি বলেছে, বলেছে কোন মূলধনের উপর বার্ষিক 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর বলেছে অত টাকা। হ্যাঁ, এবার 3 বছর বলেছে, আগেরটা 2 বছর বলেছিল বলে আমরা ওইভাবে করেছিলাম, কিন্তু এবার 3 বছর বলেছে। দেখো যদি 3 বছর বলে দেয়, এই কারণে যদি 3 বছর বলে দেয় না, 3 বছরের টাইম দিয়ে দিলেও তোমরা 3 সেকেন্ডে সলভ করতে পারবে। 3 বছর বললে, 2 বছর বললে দেখেই পারছো, আগেরটা তো দেখতেই পারলে 2 সেকেন্ড টাইম, 3 বছরের 3 সেকেন্ড টাইম। কিন্তু তার জন্য তোমাকে কিছু মাইন্ডে রাখতে হবে যে 10% হারে যদি আমাদের 3 বছর বলে, তাহলে 3 বছরে 10% হারে আমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে 3 বছর, আমি টাইম 3 দিয়ে দিলাম। হ্যাঁ, মানে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্স কত হয় আমাদের, বলবে 3.1% হয়। স্যার কিভাবে হলো? এই কারণে তোমাদের ফুল ডিটেলস ক্লাস কিন্তু প্লেলিস্ট থেকে চক্রবৃদ্ধি সুদ বের করবে, ওখান থেকে দেখে নিতে হবে। তাহলে এটা ডিফারেন্স হয়। আর তোমার যদি এটা জানা থাকে, মাইন্ডে যদি থাকে, এই টাইপের প্রশ্ন তুমি আরামসে সলভ করবে যে আমার এত ডিফারেন্স বলেছে, মানে 3.1% ডিফারেন্স মানে কত ডিফারেন্স বলেছে আমাদের, 620। তাহলে 100% মানে কত হবে, 100% মানে বলো এবার এখানে কত গুণ হচ্ছে তোমার, কত গুণ হচ্ছে, বলবে আমাদের এখানে চলে আসবে আমাদের কত গুণ। দেখো এক্ষেত্রে পুরোপুরি 31 দুগুণে 62 চলে আসলো আমাদের, তাই না কি? তাহলে 2 চলে আসবে, 0 বসিয়ে দাও, আর পার্সেন্টেজের জন্য 0 তো থাকবেই। তার মানে এখানে 2000 তোমাদের, মানে যাই আসুক উত্তর 2000 দিয়ে স্টার্ট হতে হবে। বোঝা গেছে কি বললাম? তার মানে দেখো 2 যেহেতু আমাদের 2 গুণ তো এখানে আসতেই, আমাদের দেখো 31 দুগুণে 62, 2 গুণ তো আসতেই। তার মানে 100-র সাথে আমাদের 2 গুণ দিয়ে আসবে, স্টার্ট হবে, তারপরে তো 0 বসিয়ে দেবে আরামসে। হ্যাঁ, তাহলে 2 গুণ দিয়ে দেখো আমাদের একমাত্র অপশন ডিতে, পুরোটা সলভও করলাম না আমরা।
বোঝা গেছে কি বললাম? দেখো যদি তোমার এই পার্সেন্টটা জানা থাকে তবেই কিন্তু তুমি এই টাইপের প্রশ্ন আরামসে দেখা মাত্রই সলভ করতে হবে। যদি চাও তো মুখে মুখে এবার তোমরা সলভ করতে পারো। দেখো তোমার যদি জানা থাকে যে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সরলসূচকের মধ্যে ডিফারেন্স কত হয়, 3.1% হয়। তার মানে 3.1% মানেই কত তোমার 620। তাহলে কত গুণ পড়ছে এখানে আমাদের? বলবে স্যার আমি 31 দুগুণে 62 পয়েন্ট 0 বসিয়ে দাও, আবার এই পয়েন্টের জন্য 0 বসিয়ে দাও, ব্যাস। বোঝা গেছে এবার? তাহলে তো তোমার কারেক্ট আনসার তুমি পেয়ে যাচ্ছ। তাহলে এখানেও করে দাও, 200 গুণ করে দাও, ব্যাস এই নাও। অঙ্ক করবে মজা আসবে না এটা হতে পারে না। দেখো 17 নম্বর প্রশ্ন। একটি সংখ্যা প্রথমে 5% কমানো হয় এবং তারপর 5% বৃদ্ধি করা হয়। যখনই এরকম টাইপের প্রশ্ন বলবে যে প্রথমে 5% বাড়িয়েছে পরে আবার কমিয়েছে, হ্যাঁ, যখন দেখবে যে এরকম দুটো পার্সেন্টেজ দিয়ে দিয়েছে তখন কি করবে তোমরা এই সাকসেসিভ ফর্মুলা ইউজ করবে। হ্যাঁ, এই যে সাকসেসিভ ফর্মুলাটা, এই ফর্মুলা ইউজ করবে, ব্যাস, আর কিছু নয়। তাহলে প্রথমে বলেছে কি, দেখো বৃদ্ধি বলে এখানে প্লাস বসাবে, হ্রাস বললে মাইনাস বসাবে। বলেছে 5% কমানো, তার মানে -5 করবো। পরে বলেছে 5% বৃদ্ধি, তাহলে +5 করবো। আর এই যে এখানে যে এই যে সম্পর্কটা আছে না, এটা কি করবে, এই দুজনের উপর ডিপেন্ড করে এখানে বসবে, মানে এই দুজনের উপর ডিপেন্ড করে এখানে। হ্যাঁ, তাহলে বলো প্লাস মাইনাসে কি হয়, মাইনাস, ব্যাস মাইনাস বসিয়ে দাও। 5 × 5/100। হ্যাঁ, -5 +5 ক্যান্সেল আউট হয়ে গেছে, মাইনাস 5 5 25, 25 কে 100 দিয়ে ভাগ করলে কত চলে আসে, বলবে 0.25। আর মাইনাসে এসছে মানেই কি, মাইনাসে আসা মানে হচ্ছে তোমার কি, হ্রাস। হ্যাঁ, ব্যাস, তার মানে এত পার্সেন্ট হ্রাস। কোথায় রয়েছে দেখো, এই দেখো অপশন সি তে, অপশন সি তে রয়েছে। দেখো অপশন কিন্তু এ তো বৃদ্ধি দিয়ে রয়েছে, বৃদ্ধি কিন্তু আমাদের হবে না কারণ আমাদের এখানে মাইনাসে এসছে, আর মাইনাসে আসা মানে আমাদের হ্রাস রয়েছে। ক্লিয়ার সবার? সবাই বুঝতে পারছো? তাহলে বলো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো, আশা করি সবার ভালো লেগেছে। তাও অবশ্যই কিন্তু বলবো যে সবাই এই ক্লাসে কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলো না, যাতে সবাই না এই ধরনের শানদার ট্রিক্স এবং কিভাবে এক্সামে ম্যাথ তাড়াতাড়ি সলভ করতে হয় তার সমস্ত প্রসেস শিখে নিতে পারে। যাই হোক, সবাই তোমরা ভালো থাকবে এবং তোমরা প্র্যাকটিস করবে, মাস্ট বি প্র্যাকটিস, মাস্ট বি, বারবার একটা কথা বলবো। আর প্র্যাকটিসের জন্য দেখো সবাই দেখো ডেসক্রিপশনে যাও, ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে, ওখানে যাবে, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, পিডিএফটা বাড়ি বসে সবাই প্র্যাকটিস করে নেবে। আর এমন ভাবে প্র্যাকটিস করবে না যাতে সিলেকশন তোমার এই বছরে পাকা হয়। টাইমকে বারবার বলবো সবাইকে, টাইমকে কেউ কিন্তু নষ্ট করবে না, টাইমের সঠিক ব্যবহার করা শেখো। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।